নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে এই সন্দেশখালী নেজাটের খবরে নজর রাখতে হবে, তার কারণ নেজাটে একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখুন, গাড়িতে পুলিশের বোর্ড লাগানো রয়েছে, তার মানে পুলিশের গাড়ি। কিন্তু পুলিশের উপর এত আক্রোশ কাদের? কারা করলো ভাঙচুর? কেনই বা পুলিশের গাড়ি ওখানে গেল? ঠিক কি হয়েছিল জানবো। আমার সঙ্গে জিয়াউল রয়েছে সরাসরি। জিয়াউল, দেখো, একেবারে সন্দেশখালীর ন্যাজাটের বয়ারমারি এলাকায় সেখানে জমি জায়গা সংক্রান্ত গন্ডগোল হচ্ছিল। এই খবর পুলিশ পাবার পরেই পুলিশ সেখানে এই গন্ডগোল থামাতে সেখানে যান। কিন্তু যখনই সেই এলাকায় যায় তখনই অতর্কিত পুলিশের গাড়িতে হামলা করে, অর্থাৎ পুলিশের যে স্টিকার লাগানো যে গাড়ি, সেই গাড়ি ভাঙচুর করে। এবং সেই গাড়িতে এখনো পর্যন্ত যেটা খবর, 4 জন পুলিশ কর্মী ছিল, সেই 4 জনকেই বেধড়ক মারধর করা হয়। মূলত জমি জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের গন্ডগোল, সেটি কোর্টে আইনত এখনো পর্যন্ত বিচার্য বিষয় রয়েছে। কিন্তু সেই জমিতেই হঠাৎ দখল করতে যায়। জানতে চাইবো, জমি নিয়ে ডিসপুট, জমি নিয়ে গন্ডগোল, তার মানে পুলিশ যখন খবর পেয়েছে নির্দিষ্ট খবরের ভিত্তিতেই সেখানে গিয়েছে। তো এই গন্ডগোলটা কারা বাঁধাচ্ছিল, কারা? ব্যাকগ্রাউন্ডটা একটু বোঝার চেষ্টা করব, যেখান থেকে পুলিশ শনাক্ত করতে পারবে যে কারা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে। দেখো, মুসা মণ্ডল, অর্থাৎ এই জমিতে কিন্তু 144 ধারা জারি রয়েছে। ফলে সেই জমিতে কেউ কোর্টের আইন অমান্য করে সেখানে কোনো কাজ করতে পারবে না। কিন্তু মুসা মোল্লা সেখানে সেই জমিতে অর্থাৎ দখল করতে যায় এবং সেই দখলদার জমিতে তিনি কাজ করতে যান। তখনই গন্ডগোল হয় এবং তখনই পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে যায়। পুলিশ কেন এলেন, অর্থাৎ সেটাকে এলাকার সমস্যা মেটাবেন তারাই, কিন্তু কেন পুলিশ গেলেন? যেহেতু 144 ধারা চলছে, মুসা মণ্ডল সেই জমি দখল করতে চাইছে, পুলিশ গেছে। পুলিশের গাড়ি যেমন ভাঙচুর হয়েছে, পুলিশ এখনো পর্যন্ত 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে। এবং যে বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, অর্থাৎ তাকেও এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত, অর্থাৎ তিনিও পুলিশের গাড়ি ভাঙচুরের সঙ্গে যুক্ত রয়েছে। ইতিমধ্যেই পুলিশ এখনো পর্যন্ত 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে কেন পুলিশের উপরে হামলা করা হলো। জমি জায়গা সংক্রান্ত সেখানে 144 ধারা চলছে এবং এই মুসা মণ্ডলের দ্বারাই কিন্তু এলাকার সেখানে লোকজন জড়ো করে এবং তারাই লোকজন নিয়ে সেখানে পুলিশের গাড়িতে হামলা করে। এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জন পুলিশ কর্মী আহত হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। এই ঘটনা এখনো পর্যন্ত মুসা মণ্ডল সহ বয়ারমারি পঞ্চায়েতের উপপ্রধান সহ প্রায় 9 জনকে আটক করেছে রাজবাড়ী থানার পুলিশ। এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে। অতনু, ধন্যবাদ। আর এদিকে ভাঙড়ের খবর এবার, তার কারণ ভাঙড়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন যখন, তাদের মধ্যে মহিলাও রয়েছেন। কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত জানবো। আমার সঙ্গে কল্যাণ রয়েছে সরাসরি। কল্যাণ, স্পষ্ট শোনা যাচ্ছে না, যদিও আরেকবার বলো কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল যার জন্য তৃণমূল আইএসএফ কর্মীদের এই তুমুল মারামারিতে আহত হয়েছেন কয়েকজন, একজনের অবস্থা আশঙ্কাজনক। হ্যাঁ, একেবারেই অতন্তে যে কথা বলছিলাম, এই যে রাস্তা, গ্রামের রাস্তা, ঢালাই রাস্তা, সেই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল, আর সেই গাড়ির উল্টো দিকে কিন্তু তৃণমূল কর্মীর একটি বাইক আসছিল। ফলে এই গাড়ির যে সাইড দেওয়া, সেই সাইড দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই প্রথমে বচসা এবং তারপরেই সংঘর্ষের সৃষ্টি হয়। আর এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়, তার মধ্যে একজন মহিলাও রয়েছে আইএসএফ কর্মী, তিনি কিন্তু গুরুতর আহত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে যে আহত যে সমস্ত কর্মী সমর্থক ছিল আইএসএফ, তাদেরকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং সেখান থেকে কিন্তু ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনা নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হওয়ায় কিন্তু মাধবপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং রাত পর্যন্ত কিন্তু পুলিশ পিকেটিং থাকে। তবে এই যে সামান্য বিষয় নিয়ে ভোটের আগে যে উত্তেজনা, তা কিন্তু ভোটে যে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই রাজনৈতিক মহলে এই চর্চায় চলছে। অতনুদা, ধন্যবাদ। এখানে কোনো পার্টিগত ব্যাপার না, ব্যক্তিগত ব্যাপারে মারপিট হয়েছে, তৃণমূল নামে দোষ দিচ্ছে, এই তোদের কাজ। মিথ্যে ছাড়া তোরা চলে না, পারিবারিক ব্যাপারে হয়েছে, ওরা পার্টির নাম জুড়ে দিচ্ছে, কি করবে? আর এখন তোর পদের পায়ের তলাতে মারি সরে গিয়েছে। না মারধর কেউ করেনি, বাঁচে না। একটা গাড়ি নিয়ে
পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম। সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতী আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে। এটা কোনো রাজনৈতিক ম্যাটার না, তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে বেধড়ক মারধর করেছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা সঠিক যাচাইটা করুন, যে সত্যটা উঠে আসবে সেটার দিকে তাকিয়ে বিষয়টা দেখবেন। পূর্ব মেদিনীপুরের অর্জুননগর বাইক বাহিনীর তাণ্ডব, কেমন তাণ্ডব তার একটা ট্রেলার অন্তত আপনি দেখতে পাবেন যদি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই। দেখুন এই দলবল যাচ্ছে, গিয়ে একটানা ভাঙচুর করা হয়েছে। কাদের বাড়ি ভাঙচুর হয়েছে? বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর কারা করেছে? বিজেপির দাবি এই ভাঙচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সুজিত রয়েছেন আমার সঙ্গে। সুজিত, আচমকাই হঠাৎ এক রাজনৈতিক দলের লোকজন আর এক রাজনৈতিক দলের লোকজনের বাড়ি ভাঙচুর কেন করতে যাবে? মানে এর পিছনে কোনো ঘটনা, কোনো ব্যাকগ্রাউন্ড কিছু আছে? অতনু দেখো, এই যে জায়গা ভূপতিনগর, অর্জুননগর, এইসব জায়গায় পেছনের যে রেকর্ড বা পুরনো রেকর্ড দেখলে দেখা যায় রাজনৈতিক তাপ এলাকা দখল, মূলত এলাকা দখল, এটা কিন্তু তার ইতিহাস রয়েছে এবং সেখানে শাসক দলের বিরুদ্ধে বারে বারে অভিযোগ, সেটা আজকে নয়, কয়েক দশকের পুরনো এই অভিযোগ। সেখানে রাতে যেটা দেখা গেল, যে ছবি তুমি দেখাচ্ছ আমরা দেখাচ্ছি, সেখানে দেখা যাবে যে বাইক বাহিনীর দাপট, একই সঙ্গে ঘরবাড়ি ভাঙচুর এবং সেখানে অভিযুক্ত শাসক দল, রাজ্যের তৃণমূল, আর যারা বলা যায় যে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা প্রত্যেকেই বিজেপির কর্মী সমর্থক নেতাও আছেন। এই যে ঘটনা রাতে ঘটলো তা নিয়ে রীতিমতো বলা যায় যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের কোনো ভার্সন পাওয়া যাচ্ছে? এই যে অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাইকে করে গিয়ে ভাঙচুর করেছেন, তৃণমূলের তরফে কিছু বলা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে? দেখো, বিষয়টি নিয়ে চাপে পড়েছে তৃণমূল, কারণ তাদেরই একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষর নাম সরাসরি উঠে এসেছে। তার নেতৃত্বে ছবিতে যেটা দেখানো হচ্ছে যে সেখানে তার বিরুদ্ধে অভিযোগ। তবে তৃণমূল বিষয়টি সাফাই দিতে গিয়ে জানিয়েছেন যে বিষয়টির সঙ্গে তৃণমূল কোনো যুক্ত নয়, বিজেপির গোষ্ঠী কোন্দল, যেটা রাজনৈতিক যে ভার্সন সেটা দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে, এমনটাই সূত্রের খবর। পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে, এমনটাও জেলা পুলিশ সূত্রের খবর। কিন্তু ঘটনার পরপর একটা আতঙ্ক, চাপা যে উত্তেজনা, অশান্তি, সেটা কিন্তু অর্জুননগর সহ ভূপতিনগরের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে। অতনু, আসলে 26-এ আমরা পৌঁছে গেছি। 26 সালের শুরুতেই দেখা যাচ্ছে যে ভোট যে আসছে সেটা বুঝিয়ে দিতে নন্দীগ্রামের জেলায়, বলা যায় পূর্ব মেদিনীপুরে, এই ছবি দেখা যাচ্ছে। আরও কি এই ছবি দেখা যাবে না বন্ধ হবে, সেই প্রশ্ন সাধারণ মানুষজন যখন করছেন, তখন রাজনৈতিক তরজায় কিন্তু জড়িয়ে পড়েছে শাসক বিরোধী দুপক্ষই। অতনু, ধন্যবাদ। তৃণমূলের হারমাত বাহিনী বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসবাদীদের তুলে নিয়ে এসে অর্জুননগরের বাড়ি ভাঙচুর করেছে এবং লুট করেছে। পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে। 50খানা বাইক নিয়ে যারা বাড়িতে আসবাবপত্র ভাঙচুর করেছে তারা সমাজবিরোধী, তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে। তাই পুলিশকে বলছি দ্রুততার সহিত গ্রেপ্তার করুন, নাহলে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করতে হয় আমরা করব। আমরা শুনেছি যে ভগবানপুর টু অনলবেড়াতে একটা ঘটনা ঘটেছে। যতদূর আমরা খবর নিয়ে দেখলাম, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। এখানে তৃণমূল কংগ্রেস কেউ জড়িত নয়। বিজেপির যিনি এমএলএ তার বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ এবং দুটো লবির গন্ডগোলের ফসল কালকের যেটা রাত্রে ঘটনা ঘটেছে। আর বিজেপি তৃণমূলের নামে মিথ্যা অপবাদ দিয়ে এটা চালাতে চাইছে। আরেকটি খবর পূর্ব মেদিনীপুর থেকে, এবার এগরার পুরো প্রধান স্বপন নায়েক, তার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতি, আর সেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার এগরার পুরো প্রধান স্বপন নায়েক। আমার সঙ্গে পঙ্কজ রয়েছে সরাসরি। পঙ্কজ, স্বপন নায়েকের বিরুদ্ধে কি অভিযোগ এবং দল কি পদক্ষেপ করছে? দেখো, স্বপন নায়েকের যেখানে অভিযোগ এসেছে, যেখানে সরকারি জমি অর্থাৎ 1 নম্বর খতিয়ানের জায়গা যেখানে অন্য জনকে হস্তান্তর করেছে
এবং কম পয়সায়, সেই পয়সায় যেখানে হস্তান্তর হয়েছে, যেখানে রাজ্য কোষাগারের ব্যাঘাত ঘটেছে, সেই কারণে যেখানে ইগরা 1 নম্বর ব্লকের বিএলআরও স্বপন নায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গত 20শে ডিসেম্বর। আর সেই অভিযোগ ভিত্তিতে স্বপন নায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে তাকে কলকাতা থেকে গ্রেপ্তার করে এগরা থানার পুলিশ গ্রেপ্তার করে স্বপন নায়ককে আজকে তাকে কাঁথি মহকুমার আদালতে তোলা হয়েছে। তবে পুলিশ কাস্টডিতে নেওয়ার জন্য অভিযোগও জানাবে। তবে এই বিষয়ে যেখানে জানাচ্ছে যে তুমি জানো যেখানে গত কয়েকদিন ধরে এগরা পুরসভা নিয়ে এখানে একটা বিষয় একটু বুঝে নিতে চাইবো। এই যে বলা হচ্ছে যে পুরসভা দখল করে বাজার তৈরি করা হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে, বিএলআরওর কোনো অনুমতি ছাড়া আদৌ কি এটা করা সম্ভব? বিএলআরও দায় এড়াতে পারেন, অথচ এখানে তো অভিযোগ করছে বিএলআরই। হ্যাঁ, এখানে অভিযোগ দায়ের করছেন বিএলআর, যেখানে অভিযোগ করছে যে বাজার দখল করে যেখানে পৌরসভা দোকান মার্কেট গড়ে তোলা হচ্ছে, এখানে স্বপন নায়ক তিনি সাফাইও দিচ্ছেন। তিনি জানাচ্ছেন যে গতবারের যে চেয়ারম্যান ছিলেন তারা এই সময়ের তৎকালীন তখন যে কোনো 1 নম্বর খতিয়ানের জায়গাগুলো সেগুলোকে নিয়ে কিন্তু বাজার তৈরি করেছে। আর সেই বাজার তৈরি যখন চলে এসছে তখন ইনি যখন বর্তমান তিনি চেয়ারম্যান হন তখন সেটাও প্রাধান্য দেয়। সেক্ষেত্রে এই ভুরি অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ তুলে মূলত তিনি দায়ও করছেন। তিনি জানা হচ্ছেন যে যেখানে অনাস্থা ডেকেছিলেন তার বিরুদ্ধে, তার অনাস্থা যখন তিনি সাপোর্ট করেননি, সেই ক্ষেত্রে কিন্তু যে এটাই তাকে যে শাসানো হয়েছে এটাই কিন্তু দাবিও করছে, তিনি আজকে জানাচ্ছেন। এই বিষয়ে যথেষ্ট কিন্তু রাজনীতি সরগোল শুরু হয়েছে এগরা শহরে। তুমি জানো যে গত কয়েকদিন ধরে কিন্তু এগরা এই অনাস্থা ডেকে আস্থা ভোট সেই নিয়ে কিন্তু যথেষ্ট সরগোল। তারপরে এই যে গ্রেপ্তার চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের গ্রেপ্তার নিয়ে এগরা শহরে রাজনীতি সরগোল অত্যধিক শুরু হয়ে গেছে। সবই মিথ্যা, কাগজ দরকার হলে বিলফোর দেখেছেন। আমি যা কাজ করেছি ন্যায্য কাজ করেছি, কোনো অস্বাভাবিক কাজ করেছি। অবস্থার জন্যই এসব ভুল হয় না। ডিওসি রেজুলেশন হয়েছে, টেন্ডার হয়েছে, যে লোন হয়েছে সে পেয়েছে। নজর থাকবে আমাদের আজ আলিপুরদুয়ারে, কারণ আলিপুরদুয়ারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সভা। এই আলিপুরদুয়ারে মাঝের ডাবরি যেখানে সভা, সেই সভা থেকে আজ ঠিক কি উঠে আসবে? অত্যন্ত জরুরি এই আলিপুরদুয়ার। গুরুত্বপূর্ণ কোন জায়গায় না আলিপুরদুয়ার চা বলয়ে পড়ে। তাহলে চা শ্রমিকদের কথা উঠে আসবে এখানে। চা শ্রমিকদের জন্য রাজ্য কি করেছে আর কি করতে পারে সেসব প্রসঙ্গ উঠে আসবে। কেন্দ্রের বঞ্চনা প্রসঙ্গ উঠে আসবে। কি উঠে আসতে পারে? কেন মাঝের ডাবরিতে সভা রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ? আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, অথচ মাঝের ডাবরি যেখানে সভাটি হচ্ছে আলিপুরদুয়ার জেলার মধ্যে, তুমি জানো 2021-এর বিধানসভা নির্বাচনে রাজ্যের যে কতগুলি জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল বা যে কতগুলি জেলাতে খারাপ হয়েছিল তার মধ্যে আলিপুরদুয়ার ছিল। সবকটা আসনেই তৃণমূল কংগ্রেস কার্যত সেখানে হেরে যায়। পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও লোকসভা নির্বাচনেও ভালো ফল অন্তত চা বলয়ের এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস ভালো করে উঠতে পারেনি। পরবর্তী সময় দেখতে পাওয়া গিয়েছে তো 2011 থেকে আমরা 2026-এর মধ্যে দেখি মাদারিহাট এবং ধূপগুড়ি এই দুটো যে বিধানসভা উপনির্বাচন হয় সেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করে। 2024-এ যেটা দেখতে পাওয়া যায় যে একাধিক চা বাগানের যে বুথের ভোট সেখানে সংখ্যার নিরিখে অনেক কতগুলি জায়গাতে তৃণমূল কংগ্রেস এগিয়ে যায়, অর্থাৎ আগের তুলনাতে ফল তারা ভালো করার চেষ্টা করে বা ফল ভালো হয়। বেশ কতগুলো ইস্যু চা বাগানকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে ঘোরাফেরা করেছে। এক হচ্ছে যেমন বন্ধ চা বাগানের পরিস্থিতির কথা, সেখানে তৃণমূলের বারবার ধরে অভিযোগ যে কেন্দ্র বারবার ধরে প্রতিশ্রুতি যায় বন্ধ চা বাগান খোলে না। আবার চা বাগানের শ্রমিকদের নিজস্ব কিছু বক্তব্য রয়েছে, সেই পরিস্থিতিকে আঁচ করে মালবাজারে চা শ্রমিক সমাবেশের পর থেকে তুমি জানো যে ক্রেস এবং স্বাস্থ্য কেন্দ্র নিয়ে সরকার এবং পরবর্তী সময় শাসক দল তৃণমূল কংগ্রেসও কাজ করে এবং বাগানের শ্রমিকদের যে পিএফ বঞ্চনা তা নিয়েও বারবার ধরে রাজনৈতিকভাবে তারা সরব হয়েছে তারা। ফলে এই যাবতীয় পরিস্থিতিগুলো নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মনে করছে যে চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে আঁচ পেলে অনেকটা সুবিধা হবে। সে কারণে আজকে যে সভার আয়োজন করা হয়েছে মাঝের ডাবরি চা বাগানের এই সভা থেকে, যেখানে প্রায় 61টি চা বাগানের প্রায় 3000-এরও বেশি শ্রমিকের সাথে সরাসরি তিনি কথা বলবেন। হয় তারা সরাসরি প্রশ্ন করবেন, তার উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন, বা তাদের যে লিখিত কিছু প্রশ্ন এখনো পর্যন্ত জমা হচ্ছে সেখান থেকে প্রশ্ন তুলে নিয়ে তার উত্তর দেওয়া হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো বারবার ধরে
তৃণমূল কংগ্রেস তুলেছিল তার পাল্টা বলতে গিয়ে চা বাগানে তারা কি কাজ করেছে এবং শ্রমিকদের পাশে তারা কিভাবে রয়েছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই সভার আয়োজন করা হয়েছে। তার কারণ এই বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করতে গেলে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির চা বলয়ের যে আসনগুলি রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসকে একাধিক আসন পেতে হবে। ধন্যবাদ আবির। তো মাঝের ডাবরিতে যেখানে এই সভা সেখান থেকে রয়েছে পার্থপ্রতিম, আমার সহকর্মী সরাসরি। পার্থপ্রতিম, আমরা গতকাল বারুইপুরে দেখেছি র্যাম্প ছিল, সেখানে র্যাম্পে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মৃত এমন কিছু মানুষকে নিয়ে এসেছিলেন অভিষেক, এমন 3 জনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন। বারুইপুরের পর আজ মাঝের ডাবরিতে সভা। সভাস্থলটা কেমন আমি একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো, যে এখানে ঠিক সভা মঞ্চটা কীরকম, কিভাবে ব্যবস্থা করা হয়েছে? একেবারে দেখো দেখি গতকাল বারুইপুরে যেভাবে র্যাম্প তৈরি করা হয়েছিল সেই একই আদলে কিন্তু আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগানের যে মাঠ, আউটডোর স্টেডিয়াম মাঠ, গ্রাউন্ড, সেখানে কিন্তু একইভাবে র্যাম্প করা হয়েছে। অর্থাৎ চারদিকে মূল মঞ্চ, তার চারদিকে র্যাম্প করা হয়েছে। চারপাশে এই 1003 চা শ্রমিক তারা থাকবেন এবং উত্তরবঙ্গের যে ডুয়ার্সের একাধিক চা বাগান থেকে শ্রমিকরা আসছে এবং এই যে র্যাম্প, এই র্যাম্পের চারপাশে কিন্তু সব শ্রমিকরা তারা বসে থাকবেন এবং সেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি র্যাম্পে হেঁটে কখনো উত্তর দিকে কখনো বা দক্ষিণ দিকে এইভাবে তিনি কিন্তু যাবেন এবং সরাসরি সেই চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগ সমস্যার কথা তিনি শুনবেন এবং এই সভা মঞ্চ থেকেই তিনি কিন্তু তার উত্তর আজ এই মঞ্চ থেকে তিনি দেবেন। আমরা জানি এর আগেও উত্তরবঙ্গের চা বাগানের সমস্যা নিয়ে একাধিকবার রাজ্য র্যাম্পের কথা, র্যাম্পের প্রসঙ্গ বলতে গিয়ে তুমি বারুইপুরের প্রসঙ্গ তুলছিলে গতকাল। বারুইপুর থেকে নবজোয়ার যাত্রার পর যে রণসংকল্প যাত্রা, সেই রণসংকল্প যাত্রা শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস রাজ্যের নানা প্রান্তে জনসভা। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শুরুতেই যুদ্ধের দামামা বাজিয়ে দিল তৃণমূল। ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 1 মাস রাজ্য জুড়ে জনসভা করবেন তিনি। শুরুটা হলো শুক্রবার বারুইপুর থেকে। 2024 লোকসভা ভোটকে লক্ষ্য করে রাজ্য জুড়ে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক। 26 বিধানসভা ভোটের আগে তার রণসংকল্প যাত্রা। প্রচারের ময়দানে অভিষেক, তৃণমূলের কর্মসূচিতে ফের র্যাম্প। শেষবারেই র্যাম্প দেখা গিয়েছিল তৃণমূলের ব্রিগেডের সভায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে র্যাম্পে হেঁটেছিলেন দলের লোকসভার প্রার্থীরা। এবার অভিষেকের বারুইপুরের সভায় র্যাম্প। এই র্যাম্পে এমন 3 ভোটারকে হাঁটালেন অভিষেক। নির্বাচন কমিশনের তালিকায় যারা মৃত, এমন 3 ভূতই তৃণমূলের সভায়। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণগিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। মূল মঞ্চে বিরাট এলইডি, ঠিক কনসার্টের মতো। মঞ্চের সামনে প্লাস চিহ্নের মতো র্যাম্প। মূল মঞ্চ 3টি, মাঝের মঞ্চে অভিষেক, সাংসদ এবং বিধায়করা। অন্য 2টি মঞ্চে পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর এবং অন্য নেতারা। এই বারুইপুর থেকে শুরু, এবার রাজ্য জুড়ে সভা করবেন অভিষেক। তৃণমূলের স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অভিষেকের কর্মসূচি চলবে 27 জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বারুইপুরের পর শনিবার অভিষেকের জনসভা আলিপুরদুয়ারে। তারপর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্ব থেকে পশ্চিম, বাংলার সব প্রান্তেই সভা করবেন অভিষেক। এবারের ভোটে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ।
অনুপ্রবেশকারী সন্দেহেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বাসিন্দা সোনালী খাতুনকে। আদালতের নির্দেশে যাকে দেশে ফেরানো হয়েছে। 6 জানুয়ারি রামপুরহাটে সভা অভিষেকের। ওই দিন সোনালী খাতুনের সঙ্গেও দেখা করবেন তিনি। মতুয়াগড় থেকে রাজবংশীদের এলাকা, কলকাতা থেকে নন্দীগ্রাম, সব জায়গাতেই যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কর্মসূচি শেষ হবে 27 জানুয়ারি হাওড়ায়। নিউজ 18 বাংলা। জোরদার প্রচার বিজেপিরও। একই দিনে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, মিঠুন চক্রবর্তী প্রচারে। কে কোথায় প্রচারে যাবেন, কি কর্মসূচি জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, সুস্মিতার সঙ্গে যোগাযোগ করবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি হেভিওয়েট প্রচার আজ ভাটপাড়ায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা। আর কোথায় কোথায় সভা রয়েছে সুস্মিতা আছে। শুভেন্দু, সুকান্ত, মিঠুন তিনজনই আজ প্রচারে নামছেন। তো এই তিনজনের কোথায় কার কি প্রচার রয়েছে? দেখুন, শুভেন্দু অধিকারী ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ভাটপাড়ায় তিনি আজ সভা করবেন। সুকান্ত মজুমদার তিনি আজ উপস্থিত থাকছেন কলাইকুণ্ডায়, এবং মিঠুন চক্রবর্তী তিনি আজ উত্তরবঙ্গ জলপাইগুড়ির ধূপগুড়ি মাঠে তিনি সভা করবেন। 3 হেভিওয়েট নেতা আজ সভা সারবেন, এবং শুধু আজ নয়, আগামী গোটা 4 মাস ধরেই তাদের এই টানা কর্মসূচি চলবে। এবং অমিত শাহ নির্দেশ দিয়েছিলেন যে মাঠে ময়দানে প্রচারে জোর দিতে হবে, শুধুমাত্র বন্ধ করে মিটিং বা সভা নয়, নিজেদের মধ্যে সভা নয়, সেই সভার নির্দেশ পৌঁছে দিতে হবে প্রত্যেকটি মানুষের কাছে। চলছে জোর কদমে আগামী 26-এর নির্বাচনের আগে বিজেপির যে প্রচার মাঠে ময়দানে নেমে সেই প্রচারকে হাতিয়ার করেই তারা একেবারে লড়াইয়ের ময়দান নেমে পড়েছে, সেটা তো বলাই বাহুল্য। ধন্যবাদ।